আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। এমপক্সের নতুন স্ট্রেনে মৃত্যু বাড়তে পারে ব্রিটিশদের, তবে করোনা মহামারীর মতো হবে না বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্যে উগ্র ডানপন্থীদের দাঙ্গা এখনো শেষ হয়নি পুরোপুরি, নিরাপত্তাহীনতায় ভুগছেন ৭৫% মুসলিম। এবং স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পূর্বাঞ্চলে চরম দুর্দশায় মানুষ, এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য হাহাকার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এমপক্সের নতুন মারাত্মক স্ট্রেনের কারণে শিগগিরই ব্রিটিশদের মৃত্যুর কারণ হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে ইতোমধ্যেই তারা এই ভাইরাস মোকাবেলায় পরিকল্পনা করছেন। ব্রিটিশ স্বাস্থ্যকর্মীদের জন্য জারি করা জরুরি নির্দেশিকায় বলা হয়েছে, ক্লেড ১ এমপক্স জনস্বাস্থ্যের জন্য সর্বোচ্চ উদ্বেগের, তাই সবাইকে সচেতনতার সাথে কাজ করতে হবে। এদিকে বিশ্বজুড়ে এমপক্স হিসেবে পরিচিত মাঙ্কি পক্সের সংক্রমণ আরেকটি করোনা মহামারীর মতো হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, এই ভাইরাস অজানা নয়, এটি সম্পর্কে সবকিছু মোটামুটি জানা। এর অর্থ হলো ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। যুক্তরাজ্যে সম্প্রতি উগ্র ডানপন্থীদের দাঙ্গার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম সম্প্রদায়। মুসলিম ওমেন্স নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের জরিপে উঠে আসে এসব চিত্র। এক প্রতিবেদনে জানা যায়, মুসলিম ওমেন্স নেটওয়ার্কের জরিপে বলা হয়, বর্তমানে অন্তত ৭৫% মুসলিম ব্রিটিশ মনে করছেন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরিকাঘাতে ৩ শিশু নিহত হয়। ওই হামলার জন্য এক মুসলিম শরণার্থী দায়ী। অনলাইনে এমন গুজব ছড়িয়ে দাঙ্গার সূত্রপাত ঘটানো হয়েছিল। যদিও ওই হামলার পেছনে ১৭ বছর বয়সী অ্যালেক্স রুদাকুবানা নামে একজনকে অভিযুক্ত করা হয়। সে কার্ডিফে জন্মগ্রহণ করে। এর আগে যুক্তরাজ্যে বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর অনেক স্থানে মসজিদকে কেন্দ্র করে হামলা চালানো হয়। ছোট নৌকায় সমুদ্র পথে আসা অন্তত ১৪৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিক কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু একটি নৌকায় ছিলেন ১১৫ জন অভিবাসন প্রত্যাশী। উপকূল রক্ষীদের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসা নৌকাটি পূর্ব এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ লেসবসের কাছে এসে দুর্ঘটনার কবলে পড়ে। গ্রিক উপকূল রক্ষীদের ৩টি টহল জাহাজ নৌকাটিতে থেকে ৬৭ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২১ জন শিশুকে উদ্ধার করেছে। উদ্ধারের পর তাদের সবাইকে লেসবসের একটি অভিবাসী শিবিরে নিয়ে যাওয়া হয়। উপকূল রক্ষীরা আরও জানিয়েছে, ক্রিটের দক্ষিণে ৩৫ মাইল দূরে আরেকটি নৌকা থেকে ২৫ জন পুরুষ ও ৭ কিশোরকে উদ্ধার করা হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের উদ্ধৃত করে তারা জানিয়েছে, লিবিয়ার পূর্ব উপকূল থেকে নৌকায় উঠেছিলেন তারা, তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি আছে তা এখনো জানা যায়নি। এবার বাংলাদেশ প্রসঙ্গ। ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যা বিপর্যস্ত দেশের ১১ জেলা। এসব জেলায় প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। দিন দিন বাড়ছে দুর্ভোগ। প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুকনো খাবার সহ নানা সহায়তা দেওয়া হচ্ছে। সুরিয়া সীমার ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গোমতী নদীর বাঁধ ভাঙা পানিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। জেলায় ৭২৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। গত ৩ দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে খাগড়াছড়ি সীমান্তবর্তী উপজেলা ফটিকছড়ি। এতে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে তারা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্লাবিত হয়েছে সীমান্তবর্তী বায়েক ও গোবিনাথপুর ইউনিয়নের প্রায় ৩২টি গ্রাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি আশ্রয় কেন্দ্র থাকলেও অধিকাংশ মানুষ পানিবন্দী। রাতে আমরা ঘুমাইতে পারিনি, সাপের যন্ত্রণা। আজ যদি পানির সীমানা যদি আরো একটু অতিক্রম হয়, তাহলে ওরও খারাপ অবস্থার মধ্যে পড়বে। প্রায় ১৫,০০০ লোক পানিবন্দী অবস্থায় আছেন। আমরা তাদের জন্য 10 মেট্রিক টন চাল এবং 400 প্যাকেট শুকনা খাবারের ব্যবস্থা করেছি। এছাড়া যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। আখাউড়ার মোট ৪৭টি গ্রামের ১.৫ লক্ষ মানুষ, ১৪ কিলোমিটার রাস্তা ও 10টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘরবাড়ি পানি আমরা দল গেছে, এখন আমরা কোনো কিছু হাইবারে কোনো টপিক নাই। রাস্তাঘাট
দুনো দিক দিয়ে তিনো দিক দিয়ে ভাঙছে, গাড়ি ঘোড়া চলার মতন যোগ্য নাই। মৌলভীবাজারের প্রধান 4টি নদ নদীর মধ্যে 3টির পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে মনু নদের পানি রেলওয়ে ব্রিজের কাছে বিপদসীমার নিচে নামলেও শহরের কাছে বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে রাজনগরে মনু নদের একাধিক ভাঙনে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রত্যেক বছরই আমরা এরকম বন্যার সম্মুখীন হওয়া লাগে। আমাদের বন্যা হইলে আমরা আশ্রয় কেন্দ্রে ওঠা লাগে। নোয়াখালী জেলা সদরে গত 12 ঘন্টায় সমতলে 3 সেন্টিমিটার পানি কমেছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা ও বাংলাদেশ অংশে বৃষ্টির তীব্রতা কমেছে। ফলে ভারী বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এখন বন্যাটাকে অনেক অসুবিধা গাড়ি সারাতে পারে আর ওরা হানি বাড়ি ঘরে ডুবেছে, ঘরের ভিতরে ফাইন ঢুকে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশের পূর্বাঞ্চলের চলমান আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শনিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। নিহতদের মধ্যে চট্টগ্রামের 5 জন, কুমিল্লার 4 জন, নোয়াখালীতে 3 জন, কক্সবাজারে 3 জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় 1 জন মারা গেছেন। মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 49,38,159 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। এছাড়া দুর্গত এলাকাগুলোতে 3,527টি আশ্রয়কেন্দ্র খোলার কথা জানান সচিব। তিনি বলেন, এ দুর্যোগ মোকাবেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় জনসাধারণ, সেনা ও নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। সর্বমোট এই 11টা জেলাতে 3,52,00,000 নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার, 35 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 35 লক্ষ টাকা গোখাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি। নৌবাহিনী, সেনাবাহিনী, সিভিল সার্ভিস, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ফোর্স, তারপর কোস্টগার্ড, ছাত্র প্রতিনিধিগণ, বিজিবি সবাই জেলা পরিষদে সমন্বিতভাবে কাজ করছেন। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি কমার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 10 দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কা নেই। আবহাওয়া অফিস আরও জানায়, বন্যা কবলিত অঞ্চলেও কমেছে বৃষ্টি, ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা প্রকাশ করেছে। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ তৃতীয় দিনের মতো চলছে এই কার্যক্রম। এমন পরিস্থিতিতে সর্বস্তরের মানুষকে পুনরায় ঐক্যবদ্ধের মাধ্যমে তরুণরাই স্বপ্নের বাংলাদেশ করবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত প্রান্ত পারভেজের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মুর্শেদ আলম। শনিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সহায়তা নিয়ে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিছুক্ষণ পরপর ট্রাক, রিকশা, সিএনজি কাভার্ড ভ্যান কিংবা পায়ে হেঁটে বানভাসী মানুষদের সহযোগিতা করতে আসেন তারা। শুকনো খাবার, কাপড় ও নগদ টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র বৈষম্য বিরোধী ছাত্রদের ত্রাণ সংগ্রহ বুথে জমা করেন বিভিন্ন বয়সী মানুষ। আমি ফেনীর জন্য দিয়েছি, তারা যে এত বন্যায় কষ্ট করছে, তাদের কোনো ঘর বাড়ি নেই। ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে এবং এই জন্য আমি ওদের পাশে দাঁড়াইছি। বিবেকের থেকে আমার খুব খারাপ লাগছে, যার দরুন আমি এই ত্রাণ দেওয়ার জন্য চলে এসেছি। সবার ভিতরেই একটা আন্দোলন, অন্যরকম একটা সামাজিক আন্দোলন কাজ করতেছে। এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা হবে। সর্বসাধারণ থেকে সবকিছুই গ্রহণ করা হচ্ছে এবং এখানে দিনরাত সবাই মিলেই কাজ করছে। সবাইকে তারা একটা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করে একই কাতারে নিয়ে আসতে পেরেছে। সবাই স্বেচ্ছায় শ্রম দিচ্ছে শুধুমাত্র দেশের স্বার্থে, আমাদের এই নতুন বাংলাদেশ যেন আরও ভালো হয়। শুধু বন্যা নয়, আগামীতে দেশের মানুষ যে কোনো জাতীয় সমস্যা এভাবেই মোকাবেলা করবে বলে মনে করছেন সকলে। মানুষ মানুষের জন্য, এই কথাটি বুকে ধারণ করে বন্যা মোকাবেলায় ছাত্র সমাজের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীন একটি নতুন রাষ্ট্র গড়তে চান ছাত্র সমাজ। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, কিভাবে যৌক্তিক সংস্কারের মাধ্যমে নির্বাচন দিবে তাও জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের অধিকার রক্ষার আন্দোলনের সময় বিএনপির উপর বহু অত্যাচার নিপীড়ন করেছে আওয়ামী লীগ। সেই আন্দোলন সফল করে বিজয় ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একে সুসংহত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি সরকার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। দেখতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট। এই ব্যাপারে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি, দেব এবং এখনো দেব সব রকম প্রতিশ্রুতি। অতি দ্রুত জনগণের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে, কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে। বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্যের প্রবাসী কল্যাণ পরিষদ। বৈষম্যহীন নীতি কার্যকরের দাবি। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরও একবার। চলতি মাসে এ পর্যন্ত দেশে $153 কোটি প্রবাসী আয় এসেছে। সেই হিসাবে গত বছরের আগস্টের তুলনায় চলতি মাসে এ পর্যন্ত প্রবাসী আয় প্রায় 37% বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি আগস্ট মাসে রেমিটেন্সের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় $250 কোটি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ব্যাংকিং খাতের কর্মকর্তারা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে গত জুনে $255 কোটি, আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল মে মাসে $225 কোটি। সবশেষ জুলাই এসেছিল $191 কোটি প্রবাসী আয়। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন করছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ। লন্ডন বাংলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনে প্রবাসীদের জন্য বৈষম্যহীন নীতি কার্যকর করার দাবি জানানো হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের পক্ষ থেকে দেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। আজকে আমরা এই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা করার মূল উদ্দেশ্য হইল কি, আমরা বাংলাদেশ ছাত্র সমাজ এবং জনগণের যে ইয়ের মাধ্যমে দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে, তারা সবরে আমরা অন্তঃস্থল থাকি তারার ধন্যবাদ জানানো এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের যে পট পরিবর্তন, যেটা আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, যে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ যে আন্দোলনের মাধ্যমে যে নতুন একটা স্বাধীনতা আমাদের জন্য নিয়ে আসছে, আমরা চাইব সরকার যত তাড়াতাড়ি বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্বাচন দিতে পারে। 19 আগস্ট সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের জন্য বৈষম্যহীন নীতি কার্যকর, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে বিনামূল্যে বাংলাদেশে পাঠানো, বিমানবন্দরে হয়রানি বন্ধ, সিলেট বিমানবন্দর সহ সকল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর কার্যকরী ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। আমরা যে কোনো সরকার বাংলাদেশে ক্ষমতায় থাক না কেন, আমরা তাদের সাথে কাজ করতে প্রস্তুত, বিকজ আমাদের প্রবাসীদের দাবি দয়া নিয়ে আমরা কাজ করি। এই জন্য আজকে আমরা যে দাবিগুলা উত্থাপন করেছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমরা এই ভোটার অধিকারটা আমরা চাচ্ছি যে আগামী ইলেকশনের আগে যেন প্রবাসীরা যেই দেশেই আছে যাতে ভোটার অধিকার তারা প্রয়োগ করতে পারে এবং ভোট দিতে পারে। আমাদের এই দাবিটা যে বিমানের হয়রানি থেকে শুরু করে ফেয়ার, প্রবাসীদের যে অ্যাসেট আছে বাংলাদেশে যাতে সেফ থাকে,
একটা দ্রুত ট্রাইব্যুনাল করে এইগুলাকে একটা আইনের আওতায় নিয়ে আনা দরকার। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবাব হোসেন ও প্রেস সেক্রেটারি মোস্তাক বাবুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আশিকুর রহমান, সহসভাপতি পারভেজ কুরেশি, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এম এ মুনিম ও সংগঠনের অনেক নেতৃবৃন্দ। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় রাতভর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই দক্ষিণ এবং মধ্য গাজার বাসিন্দা। এক সংবাদ মাধ্যমে মেডিকেল সূত্র নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে ৩২ জনের মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিকে গাজার উত্তরাঞ্চলের আশপাশ থেকে লোকজনকে অন্যত্র সরে যাওয়ার জন্য নতুন করে নির্দেশনাও দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার উত্তর, মধ্য এবং দক্ষিণাঞ্চলে আরও আগ্রাসী হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের কর্মকর্তা বলছেন, এই সংঘাতের কারণে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনি শিশুদের। গাজা উপত্যকায় গুরুতর মানবিক সহায়তা সংকট দেখা দিয়েছে এবং সেখানে ভয়াবহ অপুষ্টির শিকার হচ্ছে শিশুরা। চলতি বছরের জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত প্রতিশ্রুতির জায়গা নীতির আওতায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন এবং গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অনুমান করছে যে প্রায় ৫ লাখ অভিবাসী স্বামী স্ত্রী এবং প্রায় ৫০,০০০ শিশু এই প্রোগ্রামের জন্য যোগ্য হতে পারে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে গত ১৯ আগস্ট একটি ফেডারেল রেজিস্টার নোটিশের মাধ্যমে কিপিং ফ্যামিলিজ টুগেদার নামে একটি প্রক্রিয়া চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার আওতায় নির্দিষ্ট কিছু অভিবাসী স্বামী স্ত্রী এবং সৎ সন্তানদের জন্য সুবিধা প্রদান করা হবে, যাদের স্বামী স্ত্রী মার্কিন নাগরিক। এর মূল লক্ষ্য হল পারিবারিক ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি করা। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। এমপক্সের নতুন স্ট্রেনে মৃত্যু বাড়তে পারে ব্রিটিশদের, তবে করোনা মহামারীর মতো হবে না বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্যে উগ্র ডানপন্থীদের দাঙ্গা এখনো শেষ হয়নি পুরোপুরি, নিরাপত্তাহীনতায় ভুগছেন ৭৫% মুসলিম। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পূর্বাঞ্চলে চরম দুর্দশায় মানুষ, এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য হাহাকার। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্যের প্রবাসী কল্যাণ পরিষদ, বৈষম্যহীন নীতি কার্যকরের দাবি। দর্শক, এ ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।